উত্তম কুমার অ্যাগ্রেসিভ নন, নিজে প্রেম নিবেদন করেন না, বরং সুচিত্রাই এগিয়ে এসে বলেন যে তুমি কেন বলছো না, প্রেম করছো না, মিনমিন করেন। স্পেস যেটা এমটি, যেখানে কেউ নেই, শুধু উত্তম আর সুচিত্রা, এই পরিসর, এই প্রাইভেসি যেখানে অন্য কেউ ঢুকতে পারবে না। 1956 থেকে উত্তম সুচিত্রার ছবি নিয়ে বিস্তৃত আলোচনা চলছে। দৈনিক বসুমতী, রূপমঞ্চর মতো পত্রিকা, মাঝে মাঝে যুগান্তর, নানা রকম গালি গালাজ, নিন্দে এই ছবিগুলো নিয়ে হচ্ছে এবং ছবিগুলো হিট করছে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আপনি ভালো করে লক্ষ্য করলে দেখবেন উত্তম সুচিত্রার ছবিতে কখনো বিবাহ কংক্রিটলি দেখানোই হয়, মানে যেটাকে বলে প্রেম ইরোটিসিজমের ইজ বেসড অন টাচ। মেডিকেল কলেজে প্রেম, সেখানে হিরো হিরোইনের ধাক্কা লাগছে, ধাক্কা লাগার ফলে তাদের মধ্যে একটা কথোপকথন তৈরি হয়। সিঁদুর আমি পরিয়ে নিচ্ছি, আমি এখন এই যে জিনিসটা, যে স্যাংশন লাগবে না, আমি আমার স্যাংশন। উত্তম সুচিত্রার বোল্ড ইরোটিক সিন বা বেড সিন যাকে বলা যায়, ঘুম থেকে তুলে মদ খাওয়াচ্ছেন সুচিত্রাকে, অন্তরঙ্গ দৃশ্য অতগুলো আছে, বিকিনি পরে সুচিত্রা বিচে রয়েছেন। সুচিত্রা সেনের আমার ধারণা মনে হয়েছিল যে এটাই ওনার সিম্বলিক স্ট্যাটাস, এটাকে যদি উনি ভেঙে দেন তাহলে বোধহয় উনি আর সাকসেসফুল হবেন না। উত্তম কুমার ঠিক উল্টোটা বুঝতে পেরেছিলেন, যে আমি যেই মুহূর্তেই একদম পাশের বাড়ির সাধারণ যুবক থেকে একদম লম্পট জমিদার হয়ে যাব, আমি যদি এটাকে একবার ওই দিকে নিয়ে যেতে পারি এবং দ্য ডিমান্ড ফর দিস অ্যাগ্রেসিভ ম্যাসকুলিন ফিগার, একে যদি আমি রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে আমি আবার স্টার হয়ে যাব। একালের ছেলেমেয়েদের কাছে ভালোবাসার মাস হচ্ছে ফেব্রুয়ারি মাস, কারণ ওই কি যেন বলে ভ্যালেন্টাইন্স ডে না কি আজকাল নতুন হুজুগ উঠেছে, ওটাই নাকি ভালোবাসার মাস, ভালোবাসার দিন এসব বলা হয়। তবে আবার বাঙালিদের সরস্বতী পুজোটা যেটাকে বলা হয় যে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, সেটাও আবার ওই ফেব্রুয়ারিতেই পড়ে, কখনো এদিক ওদিক হয়ে একটু জানুয়ারির শেষের দিকে চলে আসে। সেপ্টেম্বরে মাসে আমরা এই পর্বটা করছি কারণ বাঙালির কাছে খুব ভালোবাসার একজন মানুষ সেপ্টেম্বর মাসে জন্মেছিলেন, তাই আমরা একটু বদলে এই সেপ্টেম্বর মাসটাকে একটু ভালোবাসার মাস হিসেবে ভেবে নিচ্ছি। কারণ বাংলার সাংস্কৃতিক জগতে যে বিশেষ ভূমিকা রয়েছে চলচ্চিত্রের, এবং সেই চলচ্চিত্রে বাঙালির খুব কাছের মনের মানুষ হচ্ছেন উত্তম কুমার, এবং খুব ভালোবাসার জুটি হচ্ছে উত্তম সুচিত্রা জুটি। তো আজকের এই পর্বে আমরা আলোচনা করব বাংলা ছবিতে প্রেম এবং উত্তম সুচিত্রা জুটি। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন প্রফেসর শুভজিৎ চ্যাটার্জি। প্রফেসর চ্যাটার্জি, আপনার কাছে প্রথমে যেটা, আপনি তো আপনার গবেষণাপত্র হচ্ছে বাংলা ছবিতে রোম্যান্স নিয়ে, তাই তো একটু আপনার গবেষণাপত্র সম্বন্ধে আমাদের একটু বলুন যে বিষয়টা কি ছিল এবং আপনি কিভাবে করেছেন। হ্যাঁ, এটা মানে আমার গবেষণার বিষয়টাই প্রেম ছিল, এবং আমি তখন দেখার চেষ্টা করছিলাম যে প্রেমের যে রিপ্রেজেন্টেশন, সেইটা বাংলা সাহিত্য এবং বাংলা সিনেমাতে কিভাবে এসছে। এবং এখানে প্রেম বলতে আধুনিক অর্থে প্রেম, প্রেম নানা রকম, মধ্যযুগেও প্রেম, তারপরেও প্রেম, 19 শতকেও প্রেম, 17-18 সবেতেই প্রেম আছে, প্রেমের গল্প। কিন্তু একটা স্পেসিফিক্যালি আধুনিক অর্থে আমাদের কাছে, আমাদের প্রজন্মের কাছে প্রেম আধুনিকভাবে তার মানে কি, এবং সেই প্রেমের যে ডেফিনেশন সেটা তৈরি করার জন্য সাহিত্য এবং সিনেমা কিভাবে কন্ট্রিবিউট করেছে, এটাই ছিল সাহিত্য আমার গবেষণার বিষয়। এবং গবেষণা ব্যাপারটা একটু এক লাইনে বুঝে বলতে হয় যে গবেষণা একটা বিশাল পরিসর নিয়ে করা যায় না, আমরা যেটাকে বলি রিসার্চ এরিয়া এবং রিসার্চ কোয়েশ্চেন, ফলে আমাদের সেই ব্যাপারটাকে একটুখানি একটা গণ্ডির মধ্যে আনতে হয়। তো সেই গণ্ডিটা আমি করেছিলাম যে আমি লেট 19th সেঞ্চুরি লিটারেচারের কতকগুলো স্পেসিফিক বিষয়, আর 1950-এ যেটা সবচেয়ে পপুলার রোম্যান্টিক জুটি এবং তার যে বিস্তৃত পপুলারিটি উত্তম সুচিত্রার, সেই মোমেন্ট, এই 50s মোমেন্টটাকে ধরবো এবং চেষ্টা করব এই দুটোর মধ্যে যোগাযোগ কিছু আছে কি না সেটা একটু
ইনভেস্টিগেট করার। তো এইভাবেই উত্তম সুচিত্রার প্রসঙ্গটা আমার গবেষণাপত্রে আসে। আচ্ছা, মানে পদ্ধতিটা কি হয়েছিল আপনার? কারণ এখানে তো আপনি মানে প্রাইমারি ডেটা যেটা আমরা বলি সেটা তো ছিল না, এটা তো সেকেন্ডারি ডেটা বেসড কাজ হয়েছিল। এখানে কতগুলো জিনিস বলা দরকার। আমি যে বিভাগ থেকে পড়াশোনা করেছি সেটা চলচ্চিত্রবিদ্যা, এবং এটা আপনারা জানেন সকলেই যে এটা ইন্টারডিসিপ্লিনারি, অন্তর্বিভাগীয়। মানে এখানে শুধুমাত্র সিনেমা বলে তো কিছু হয় না, ফলে আমাদের কিছুটা সোশিওলজি, কিছুটা হিস্ট্রি, কিছুটা কালচারাল থিওরি, কিছুটা পলিটিক্যাল থিওরি সব মিলেমিশে একটা জিনিসকে দেখতে হয়। সো এই ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজে মেথড সবসময় কিন্তু হেটেরোজেনিয়াস হয়। একটা কোনো মেথডে আপনি কিছুতেই আপনার যে রিসার্চ অবজেক্ট তাকে ধরতে পারবেন না। ফলে আপনি যে এবং আমি যেখানে গবেষণা করছিলাম সেটা এখানে নয়, ব্যাঙ্গালোরে। আমি যাদবপুর থেকে পাশ করি, কিন্তু আমি সেন্টার ফর স্টাডি অফ কালচার অ্যান্ড সোসাইটি বলে একটি অর্গানাইজেশন ব্যাঙ্গালোরে সেখানে পেয়েছি। সেটা আমার ডিগ্রিটা কিন্তু কালচারাল স্টাডিজের। সো এইখানে প্রসঙ্গটা হচ্ছে যে আমি অনেকগুলো জিনিস একত্রিত এনে এই রিসার্চটা করি। তার মধ্যে ধরুন কথার কথা বলছি, জঁর স্টাডিজ। উত্তম সুচিত্রা যে ধরনের ছবি তখন পপুলার হয়েছিল, এটা একটা গোত্রের ছবি। আবার ঠিক গোত্র না বলে এটাকে মাঝে মাঝে সাইকেলও বলা হয়। একই ধরনের থিম নিয়ে যখন পরপর একটা ধরনের প্রোডাকশন লজিক সাজিয়ে ছবি তৈরি হয়, আমরা তখন সেটাকে মাঝে মাঝে সাইকেল বলি। যখন তার প্রয়োজনীয়তা ফুরিয়ে যায় সেটাও ফুরিয়ে যায়। আবার ধরুন ওয়েস্টার্ন বা হরর ফিল্ম, এগুলো অনেক বিস্তৃত, অনেক দিন ধরে সেটা চলতে পারে। ফলে সাইকেল জঁর স্টাডিজ এই একটা, কিন্তু এর সঙ্গে ঐতিহাসিক প্রেক্ষাপট, ফলে সেখানে আমার একটু মানে হিস্টোরিক্যাল স্টাডিজ বা হিস্ট্রি পড়ার যে মডেল সেগুলোকে কাজে লাগাতে হয়। এই গবেষণার আবার একটা এন্টায়ার চ্যাপ্টার আর্কাইভের ওপর বেসড। ফলে এই যে আপনি বলছেন আমি প্রাইমারি ডেটা খানিকটা নিয়ে কাজ করেছি, কিন্তু সেটা উত্তম সুচিত্রার ছবির প্রাইমারি ডেটা থেকেও তার রিসেপশন ডেটা, তার মানে খবরের কাগজে সেই সময় যারা উত্তম সুচিত্রার ছবি দেখছেন তারা কি লিখছেন, কি বলছেন, কিভাবে সেই আলোচনাগুলো আসছে, সেটা নিয়ে একটা অনেকটা অ্যানালিসিস আমার থিসিসের একটা চ্যাপ্টারে রয়েছে। তো সেইটা আবার আর্কাইভাল ওয়ার্ক, সেখানে গিয়ে আমাকে লাইব্রেরিতে গিয়ে এগুলো কাজগুলো করতে হয়েছে, ন্যাশনাল লাইব্রেরি, অন্যান্য যেখানে সোর্স পাওয়া বা সেই সময়কার জার্নাল খুঁজে বার করা, কাগজপত্র, সেটা একটা। এবং একেবারে শেষে আমাকে কম্পেয়ার করতে হয়েছে যে আমি সাহিত্য, সিনেমা, ইতিহাস এগুলোকে কম্প্যারেটিভ একটা অ্যানালিসিসের মোডে কী করে আনবো। তো মানে এটা একটু বিস্তৃত, মানে অনেক রকম মেথড লাগে, একটা মেথডে হয় না। বিশুদ্ধ প্রেমের ছবি বাংলাতে সেরকম, বা উত্তম সুচিত্রারও কি বিশুদ্ধ প্রেমের ছবি আছে কিছু? দেখুন এইটাই হচ্ছে আমার গবেষণার, যেটাকে আপনি বলবেন প্রশ্ন, রিসার্চ কোয়েশ্চেন হয়। তো আমার প্রশ্নটা ছিল যে কী অর্থে উত্তম সুচিত্রা যে ধরনের প্রেমের ছবিকে পপুলার করে তুলছেন সেটা অন্য ধরনের প্রেমের ছবি বা প্রেমের ধারণা থেকে আলাদা। এখন এই প্রশ্নর উত্তরেই আপনার এই প্রশ্নের এটা করছেন, এখানে বিশুদ্ধতা বলে কিছু হয় না। একটু বুঝতে পারবেন যে দেখুন, নল দময়ন্তীও তো প্রেমের গল্প, সোনি মাহিওয়ালও প্রেমের গল্প, আবার বিপাশাও প্রেমের গল্প। তাহলে এইগুলোর তফাৎটা কি? আধুনিক অর্থে প্রেম বলতে আমরা কি বুঝি? তো আমি যেটা লক্ষ্য করছিলাম এবং এই রিসার্চটা করতে গিয়ে খানিকটা করলাম, যে এখানে প্রেম ব্যাপারটা কিন্তু খুব স্পেসিফিক, এবং আপনি একটু ভেবে দেখলেই বুঝতে পারবেন যে এই যে ছবিগুলো নিয়ে কথা হচ্ছে, এখানে প্রেমের অর্থ এক ধরনের প্রাইভেসি, এক ধরনের অন্তরঙ্গতা, সেটাকে প্রথম অনুধাবন করা, মানে রিয়ালাইজ করা যে আমার একটা ইন্টিরিয়রিটি আছে, এবং এই ইন্টিরিয়রিটি আমি কারোর সঙ্গে শেয়ার করতে চাই। সেই শেয়ারিং যে প্রাইভেসিটা তৈরি করবে সেটাই প্রেমের পরিসর। আপনি ভেবে দেখুন চারুলতার মতো একটা ছবিতে যে চারু খুব রেগে যাচ্ছে, কেন না অমল তার কবিতাটা পাবলিশ করে দিয়েছে। কেন রেগে যাচ্ছে? তার তো রেগে যাওয়ার কথা না। রাগের একটা কারণ যেটা রবীন্দ্রনাথ নষ্টনীলে দেখাচ্ছেন, যে এটা বাইরে প্রকাশ করা ছিল না, এটা আমাদের মধ্যে একটা জায়গা যেখানে আমি আর তুমি এই কবিতার মাধ্যমে নিযুক্ত হব। এটা আমাদের ব্যক্তিগত পরিষ্কার, আমি তোমাকে বললাম, তুমি আমাকে বললে। আপনি ভেবে দেখুন একেবারে কমন সেন্স অর্থে, আমি ধরুন আপনার সঙ্গে প্রেম করছি, আপনি কারোর সাথে প্রেম করছেন, আপনি তাকে একটা কথা বললেন, সে চারজনকে বলে দিল, আপনি রেগে যাবেন কেন?
কারণ হচ্ছে এইটাকে, এই যে ধারণা যে আমার মধ্যে প্রাইভেসি আছে এবং এই প্রাইভেসিটা একটা কমোডিটি যেটা আমি শেয়ার করতে পারি, এইটা কিন্তু আজ থেকে 400 বছর আগে এটা দময়ন্তী ভাবতে পারছেন না। দময়ন্তীরও প্রাইভেসি আছে, কিন্তু এটার ওপর বেস করে যে প্রেমের ধারণা হতে পারে, এইটা আধুনিক ব্যাপার। এটা কিন্তু 19th সেঞ্চুরি নভেল আসা, রবীন্দ্রনাথের লেখা, এর আগে প্রেমের এই ডেফিনেশনটা ছিল না। ভালোবাসা ছিল, মমত্ববোধ ছিল, আন্তরিকতা থেকে থাকতে পারে, দৈহিক আকর্ষণ ভয়ঙ্করভাবে থেকে থাকতে পারে, কিন্তু এই যে আমার মনের গোপন গভীরে একটা কোনো জিনিস শেয়ার করলে তবেই আমাদের সম্পর্ক হবে, এই প্রাইভেসির আইডিয়াটা প্রেমকে একটা নতুন পরিসরে। তো এইটাই ছিল আমার প্রধান রিসার্চ কোয়েশ্চেন এবং তার যে ইনভেস্টিগেশনের একটা আপনি বলতে পারেন আউটকাম। এবং আমি দেখাতে চেষ্টা করছিলাম যে সাহিত্য থেকে কিভাবে সিনেমা এক ধরনের ইমাজিনেশন ধার করে সেটাকে একটা ভিজুয়ালাইজ করছে, একটা জগৎ পরিসর তৈরি করছে। এটা মূলত আমার রিসার্চের বিষয় ছিল। উত্তম সুচিত্রা যে যে ছবিগুলো আমরা বলি যে বাণিজ্যিকভাবে সফল, সেখানে আপনি কি সেগুলোকে আলাদা আলাদা করে স্টাডি করে দেখেছেন যে তাদের মানে সেখানে ঠিক কী ধরনের প্রেমকে দেখানো হয়েছে? এটা একটু বলি যে এটা একটু সিনেমাটিক্যালি বললে আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনি যদি একটু 40-এর দশকের ছবি দেখেন, দেখবেন যে সেখানেও প্রেমের গল্প আছে। আপনি প্লটগুলো দেখলে দেখবেন সেখানে একটা প্রেমের প্লট প্রায়শই থাকতো। ধরুন রবীন মজুমদার অনেক প্রেমের ছবিতে অভিনয় করেছেন, পপুলার নায়ক ছিলেন, কিন্তু আপনি 40-এর দশকে মূলত পপুলার ছবিতে প্রেম একটা স্যাটেলাইট বিষয়, অর্থাৎ সেখানে প্রেম কিছু একটাকে রিপ্রেজেন্ট করবে। সেটা কি? ইউজুয়ালি সেটা হতো আধুনিকতা। তার এগেনস্টে কি থাকতো? আরেকজন কোনো একটা অন্য থাকতো, মানে গঠন থাকতো, সেটা ট্র্যাডিশন। এবার এই আধুনিকতা, ট্র্যাডিশনাল মডার্নিটির লড়াইয়ের মধ্যে প্রেম যেন একটা এক্সাম্পল, একটা বড় জিনিসকে সে ইলাস্ট্রেট করছে। নিজস্বভাবে প্রেমের ছবি বলে কিছু ছিল না। অর্থাৎ গান গাইছেন, প্রেম করছেন, প্রেম মাঝে মাঝে বিবাহ হচ্ছে, বিবাহতে বাধা আসছে, সব গল্প আছে, কিন্তু ন্যারেটিভের চালনা শক্তিটা একটা লার্জার দ্বন্দ্বের ওপর দাঁড়িয়ে, একটা সামাজিক দ্বন্দ্বের ওপর দাঁড়িয়ে, প্রেমের ওপর নয়। আপনি যদি 50-এর দশকে অগ্নি পরীক্ষার পর থেকে উত্তম সুচিত্রার ছবি দেখেন, আপনি দেখবেন এই যে পুরো ন্যারেটিভ স্ট্রাকচারিং যেটাকে আমরা বলি ফিল্ম স্টাডিজে, পাল্টে গেল। অর্থাৎ প্রেম শুধুমাত্র প্রেমের গল্প বলে নয়, প্রেমই একমাত্র সেন্ট্রাল ন্যারেটিভ মোটিভেশন দেয়। তাকে কেন্দ্র করেই বাকি সমস্ত চরিত্র তৈরি হয়, বাকি সমস্ত টানাপোড়েন তৈরি হয়। যেটা সেন্ট্রাল ইস্যু সেটা হচ্ছে দিস প্রাইভেট বন্ডিং বিটুইন দ্য কাপল। এখন এইটা হচ্ছে একটা বৈশিষ্ট্য উত্তম সুচিত্রার ছবির, এক নম্বর। দ্বিতীয়ত, আপনি প্রেমটাকে একটু ভালো করে দেখলে বুঝবেন, এবং এটা অনেকেই আমার আগে, যেরকম ফিল্ম স্টাডিজের ক্ষেত্রে মৈনাক বিশ্বাস আমার সিনিয়র কলিগ এবং টিচার ছিলেন আমার এক সময়, উনি অনেক আগে 95-তে হারানো সুর, কাপল অ্যান্ড দেয়ার স্পেসেস বলে একটা লেখায় হারানো সুরের ওপর উনি এটা দেখিয়েছিলেন, মানে একটা নির্দেশ করেছিলেন যে এইখানে এই যে দৃশ্যায়ন, যে ওই যে চারিদিকে পাহাড় পাতা, স্টুডিও সেট কিন্তু, গাছপালা, এই যে একটা স্পেস যেটা এমটি, যেখানে কেউ নেই, শুধু উত্তমা সুচিত্রা, এই পরিসর, এই প্রাইভেসি যেখানে অন্য কেউ ঢুকতে পারবে না। আপনি ভেবে দেখুন, শিল্পীর মতো একটা ছবি, খালি মাঝে মাঝেই বলছে চলো বোটানিক্যাল গার্ডেন ঘুরে আসি। আপনি যেই দেখবেন যে ওই বোটানিক্যাল গার্ডেন বলে যে জায়গাটা দেখানো হচ্ছে সেখানে কেউ নেই ওরা ছাড়া, এরকম বোটানিক্যাল গার্ডেন ঘরের মাঠ তো আমরা দেখি না, আপনার মনে হবে অবাস্তব। প্রসঙ্গটা অবাস্তবতা নয়, প্রসঙ্গটা হচ্ছে যে এই পরিসরটাকে অজয়কর, বিভূতি লাহা, এরা অগ্রদূত গোষ্ঠী বলুন, এরা সকলে মিলে তৈরি করেছেন। যে একটা জায়গা, যে জায়গাটা আমাকে একটা অন্তরঙ্গতা, প্রাইভেসি, কিরম প্রাইভেসি, যেখানে সমাজ, ল, এরা ডিরেক্টলি ইন্টারভিন করতে পারবে না। এই দৃশ্যায়নটা 50-এর দশকে খুব প্রয়োজনীয়। এটা কনসিয়াস ছিল বলে আপনার মনে হয়? আমার মনে হয় কনসিয়াস না, এটা কনসিয়াসলি কেউ করে না। কি হয়, সিনেমা সবসময় কতকগুলো সামাজিক ডিজায়ার নিয়ে কাজ করে, এবং কোথায় এটার আপনি সবচেয়ে বড় প্রমাণ পাবেন জানেন তো?
আমি যখন আর্কাইভ খুললাম, আমি যখন প্রথম আর্কাইভে গেছিলাম, আমার মনে হয়েছিল যে লিখতে পারছি না, আরও মেটেরিয়াল দরকার, চ্যাপ্টারের শব্দ বাড়াতে হবে, পিএইচডি দেবে না আমাকে। আর্কাইভে গেলে একটু টিভিউগুলো একটু সিনপসিস করব। ওমা, আমি মাস তিনেক আর্কাইভে কাজ করার পর বুঝলাম 1956 থেকে উত্তম সুচিত্রার ছবি নিয়ে বিস্তৃত আলোচনা চলছে। দৈনিক বসুমতী, রূপমঞ্চর মতো পত্রিকা, মাঝে মাঝে যুগান্তর, নানা রকম গালি গালাজ নিন্দে এই ছবিগুলো নিয়ে হচ্ছে। এবং ছবিগুলো হিট করছে। এবং এটা আমার রিসার্চ পেপারেও আছে যে বিস্তৃত সময় জুড়ে সাগরিকা রিলিজের ঠিক পরে, এবং এই আলোচনার মধ্যে অডিয়েন্স পোল হচ্ছে। এটা খুব পপুলার ফরম্যাট ছিল তখন, প্রশ্ন করা হবে, অডিয়েন্স উত্তর দেবেন। আমেরিকান জার্নাল যেভাবে অপারেট করতো, রূপমঞ্চ ওরম একটা, সেইখানেও 10টা প্রশ্ন বাংলা ছবি দেখা নিয়ে, তার মধ্যে উত্তম সুচিত্রা নিয়ে প্রশ্ন। এবং যে কোনো প্রসঙ্গে কাগজে যখন চিঠি লেখা হচ্ছে, উত্তম সুচিত্রার প্রসঙ্গ চলে আসছে। ফলে এই ডেপিকশনটা ওয়াজ সামথিং ভেরি অডাসিয়াস এই অর্থে নয় যে এদের মধ্যে কোনো দৈহিক সম্পর্ক আছে, বা অডাসিয়াস এই অর্থে যে এই স্পেসটা সমাজে কিন্তু কংক্রিটলি অ্যাভেলেবেল ছিল। আমরা 50-এর দশকে পার্কে বসে প্রেম, কথাটা পার্কে বসে প্রেম করে না, রিয়েলিস্টিক্যালি দেখানো হচ্ছে না ওরা পার্কে গেছে, কিন্তু এই যে আইডিয়া যে ওদের মধ্যে একটা স্পেস আছে যেটা ওদের, এখানে বাবা মা সমাজ ঢুকতে পারবে না, এখানে অন্য কেউ ঢুকতে পারবে না। আপনি একটু ভালো করে ভেবে দেখুন, এই প্রথম বাংলা ছবিতে প্রেম, বন্ধুত্ব, বিবাহ নিয়ে আলাদা আলাদা করে ভাবা হচ্ছে না। এই ভাবনা চিন্তাটা হিন্দি ছবিতেও আছে, আন্দাজ, বন্ধুত্ব, প্রেম, বিবাহ, কোনটা ঠিক সঠিক। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আপনি ভালো করে লক্ষ্য করলে দেখবেন উত্তম সুচিত্রার ছবিতে কখনো বিবাহ কংক্রিটলি দেখানোই হয়নি। এটা আমি বলতেই যাচ্ছি। উত্তম সুচিত্রা বিয়ে করেছেন, কিন্তু বিয়ে দেখতে পাচ্ছেন না আপনি। আপনি ইন্দ্রাণীর কথা ভাবুন, বলছে রাঁচিতে গিয়ে বিয়ে করব, বাবা আপত্তি করছেন, একটা শট এরমভাবে চলে গেল, ট্র্যাকিং শট। তারপর দেখা গেল রাঁচিতে ওরা বিয়ে করে ঘরে মালা পরে দাঁড়িয়ে আছে। কে বিয়ে দিল, কোথায় বিয়ে দিল, কার স্যাংশনে বিয়ে হচ্ছে, কোথায় যাচ্ছেন, বন্ধুর বাড়ি। ফলে বুঝতে পারছেন যে এইটা কিন্তু খানিকটা কনশাস একটা ন্যারেটিভ ডিজাইন। তো এই যে বিবাহকে তার কোনো প্রতিস্থাপন নেই, আমি ভেবে দেখবেন কোনো রিচুয়াল দেখানো নেই, যেটা খুব কমন একটা দৃশ্য 40-এর দশকের বাংলা ছবিতে, খুব কমন। শেষ দৃশ্যে বিবাহ, বিয়ে বাড়ি, সকলে একসাথে ছবি তুলছেন, বর বউ, কিচ্ছু নেই। বর বউয়ের রূপ মানে পোশাকে দাঁড়িয়ে আছেন, কিন্তু আর কেউ কোথাও নেই। কে আছে, একজন ট্র্যাম্প ইন্দ্রাণীতে, সে একটা হিন্দি গান গাইছে, মোহাম্মদ রফির গান, হুয়ে হাম তুমারে। এখন এই যে একটা পরিসর, যেটা যেন অন্য কোথাও, এখানে নেই, এটা কংক্রিটলি এখানে হচ্ছে না, এই সেন্সটা ওয়াজ ভেরি ইম্পর্ট্যান্ট 50-এর দশকে। এটা যেটাকে আপনি বলতে পারেন একটা সামাজিক ডিজায়ারকে রিপ্রেজেন্ট করছে। এইটা মূলত এই ছবিগুলোকে সাকসেস দিয়েছে। ফলে এটা একটা অদ্ভুত ব্যাপার, যারা দেখছেন তারা বুঝতে পারছেন এর মধ্যে একটা অস্বস্তিকর ব্যাপার আছে। এটা না একটা অদ্ভুত, মানে এটা ঠিক সামাজিক ছবি না, এটা অন্য কোনো গোত্রের ছবি। এবং আপনি পরের পর যদি পোস্টার দেখে যান সাগরিকার মতো ছবির, আপনি দেখবেন ওরা খুব ভালো করে, প্রডিউসাররা জানেন যে আমি নতুন একটা ফর্মুলা বার করেছি এবং সেটাকে প্রমোট করা হচ্ছে। এই যে টাচের ইস্যু, ছোঁয়া, পুরো সাগরিকার কিন্তু 60-এর দশকে নয়, তার আগেই সাগরিকার পুরো লজিক অফ, মানে যেটাকে বলে প্রেম, ইরোটিসিজমের, ইজ বেসড অন টাচ। মেডিকেল কলেজে প্রেম, সেখানে হিরো হিরোইনের ধাক্কা লাগছে, ধাক্কা লাগার ফলে তাদের মধ্যে একটা কথোপকথন তৈরি হচ্ছে। উত্তম কুমার অন্ধ হয়ে যাচ্ছে, সুচিত্রা সেন ফিরে আসছেন, সেখানে তাকে ধরে ধরে দৈহিকভাবে টাচ করে করে তাকে কাজ চালাতে হচ্ছে। এবং এই অন্তরঙ্গতা, ক্লোজড ঘরের মধ্যে দুজন পুরুষ নারী রয়েছেন, তারা একে অপরকে ছুঁচ্ছে, এই যে একটা প্রাইভেসি, একটা ডিপেন্ডেন্স, এই ব্যাপারটা একেবারেই নতুন। এই অর্থে প্রেম কিন্তু আগের কোনো ছবিতে আমরা পাই। আপনি বহু থিম পাবেন 1930-এর ছবিতে, ধরুন অ্যাডাল্ট্রি নিয়ে, লম্পট জমিদার, দুই বিবাহিত স্ত্রী, তাই নিয়ে নানারকম ত্রিভুজে অনেক রকম আছে।
এই ঝুরি ঝুরি এক্সাম্পল আপনি 30-এ পাবেন। কিন্তু এই নতুন অন্তরঙ্গতার ধারণা, যেটাকে আমি খানিকটা অ্যাবস্ট্রাক্ট ধারণা বলে বলি, এবং খুব ইন্টারেস্টিংলি যেরকম বিবাহ পাবেন না, আপনি কোর্ট সিনও পাবেন না। আচ্ছা, এরমও নয় যে বিয়েটার একটা কোনো রেজলিউশন হচ্ছে কোর্টে। আপনি কতগুলো উত্তম সুচিত্রার ছবিতেই কোর্ট পাবেন। দেয়ারফর দ্য লিগ্যাল অ্যাপারেটাস, যে মডার্ন স্টেট স্যাংশন দেবে, সেটাও নেই। যার জন্য এটার যে মধ্যবর্তী ধারণা, যে এটা সমাজের মধ্যেও আছে কিন্তু নেই, আবার স্টেটের মধ্যেও আছে কিন্তু নেই, এই ধারণাটা ভিজুয়ালি তৈরি করতে পেরেছিল। এবং এটা কিন্তু কৌশলীরাই করেছেন, কিভাবে ওটাকে রূপায়ণ হবে, কিভাবে লাইটিং করা হবে, এবং গল্পটা কিভাবে স্ট্রাকচার্ড হবে। এটা একদম ভীষণ কমন এবং একদম রানিং থিম উত্তম সুচিত্রার রোম্যান্টিক ছবির। যার জন্য আমার ধারণা, এবং এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের সেই সময়কার ছবিতেই হচ্ছে, আর এটার অদ্ভুত ব্যাপার যে আর কোথাও এটা হচ্ছে না। তো সেটা খুবই একটা উল্লেখযোগ্য বিষয় বলে আমার মনে হয়েছিল এই নিয়ে একটু লেখা উচিত আরও বিস্তৃতভাবে। উত্তম সুচিত্রার ছবিতে আপনি বিয়ে নিয়ে বললেন যে যেখানে যেখানে বিয়ে হয়েছে সেখানে বিয়ে দেখানো হয়নি, একটা আপনার যে একটা বিশ্লেষণ। আবার বেশিরভাগ ছবিতেই কিন্তু ওদেরকে বিবাহিত হিসেবেই দেখানো হয়নি। খুব কম ছবিতে ওরা বিবাহিত স্বামী স্ত্রী হিসেবে দেখে, ইন্দ্রাণীতে স্বামী স্ত্রী, গৃহদাহতেও আপনি যেটা বললেন সেটাই সত্যি, বিয়ে কিন্তু দেখানো হয়নি। মানে বউ হিসেবে সুচিত্রা যাচ্ছেন পালকিতে চড়ে, সেই অংশটা আছে, কিন্তু বিয়েটা দেখানো হয়নি গৃহদাহতে। না না, সেটা তো ঠিকই। গৃহদাহটা আমার এক্ষুনি মনে পড়ছে, অনেকদিন আগে দেখেছি। কিন্তু দেখবেন আরেকটা, এই যে এই প্রসঙ্গে সুচিত্রার কথায়, বিপাশা, উত্তম কুমার চলে গেছেন হঠাৎ করে, উনি কি করলেন? বিয়ে হতে হতে চলে গেলেন। সুচিত্রা বললেন এখন থেকে সিঁদুর আমি পরিয়ে নিচ্ছি, আমি এখন। এই যে জিনিসটা, যে স্যাংশন লাগবে না, আমি আমার স্যাংশন, দেখবেন একটা অসাধারণ ডায়ালগ আছে, যে ওকে বলবে যে আমি জানতে পারলাম যে আমি জাতে ছোট, আমার বাবা পরিচয়, তাই আমাদের ছেলে মেয়েদের কী পরিচয় দেব। তখন ওটা বলেন যে বলবে যে যাচ্ছিল না, এই আমার থেকেই শুরু হলো। এই একটা অদ্ভুত জিনিস, এবং এটা বলার মতো সাহস এবং এই ধরনের আধুনিকতার একটা আইডিয়া। এখন সত্যি সত্যি কি এরকম হয়েছে? হয়তো হয়নি, কিন্তু এই ইম্যাজিনেশন যে এই নিউক্লিয়ার কাপলের একটা লেজিটিমেসি আছে, একটা জোর আছে, যেখান থেকে একটা সমাজ বদল, নতুন আধুনিকতা হয়ে উঠতে পারে, তাকে ভিজুয়ালাইজ করা যেতে পারে, এটা ছবির পর ছবিতে আপনি দেখতে পাবেন। এবং এই প্রসঙ্গে আপনি যখন প্রশ্নটাই করলেন, এদের ছবির রোম্যান্সের কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, যেটা মৈনাক বিশ্বাসও ওনার লেখা, ওনার থিসিসেও খানিকটা আছে, যে ফেমিনাইজেশন অফ দ্য হিরো, ফেমিনাইজড হিরো। মানে উত্তম কুমার অ্যাগ্রেসিভ নন, নিজে প্রেম নিবেদন করেন না, বরং সুচিত্রাই গিয়ে এসে বলেন যে তুমি কেন বলছো না, প্রেম করছো না, মিনমিন করেন। এই যে খানিকটা আত্মভোলা, খানিকটা অবুঝ, খানিকটা অগোছালো, এই ব্যাপারটা একেবারে স্পেসিফিক্যালি ওদের প্রেমের মার্কার। কিন্তু দেখবেন যে মাঝে মাঝেই উত্তম কুমারের ক্যারেক্টার অরফান, গ্রাম থেকে আসছে। সুচিত্রা কিন্তু প্রপার্টিড, বাড়ি আছে, গাড়ি আছে। মাঝে মাঝেই উত্তমকে যে পড়াশোনা করে দাঁড় করানো প্রতিষ্ঠা, সামাজিক প্রতিষ্ঠা, সেটা সুচিত্রার পয়সায় হচ্ছে, গয়না বিক্রি করে দিচ্ছেন, টাকা কিছু থেকে ধার দিচ্ছেন। হ্যাঁ, এবং সুচিত্রা অনেক সময় প্রফেশনালি এস্টাবলিশড, ডাক্তার, নার্স, হয়তো শেষের দিকে সেখান থেকে বিচ্যুত হয়ে ছেড়ে দিচ্ছেন। কিন্তু এই যে একটা নতুন ধরনের কাপলের আইডিয়া, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট মার্কার অফ 50s রোম্যান্স। 1950s এটা একটা নতুন ধারণা, যে প্রাইভেসিকে, খানিকটা জেন্ডার রিলেশনশিপকে আমি একটু রিঅর্গানাইজ করার প্রচেষ্টা করছি। কতটা সেটা হয়েছিল সেটা সবসময় ইম্পর্ট্যান্ট হয় না। ইম্পর্ট্যান্ট হয় যে সেই দশকে কি কি টেন্ডেন্সি সিনেমাতে আমরা দেখতে পাচ্ছি, যেগুলো খুব ইম্পর্ট্যান্ট। একটা যেরকম রিয়েলিজম, শহরে যাব, ক্যামেরা দিয়ে গ্রামের দেখাবো, নন প্রফেশনাল অ্যাক্টার, পথের পাঁচালী তৈরি হচ্ছে, এটা যেমন একটা। এইটা আরেকটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, যেটাকে মৈনাকদা তখন এই লেখায় বলছিলেন নব্য মেলোড্রামা, নিউ মেলোড্রামা। এবং নিউ মেলোড্রামার নানান লক্ষণ আছে, তার মধ্যে এই লক্ষণগুলো খুব ইম্পর্ট্যান্ট। এই প্রসঙ্গে মানে যেখানে ওরা বিবাহিত স্বামী স্ত্রী, সেখানে আরেকটি ছবির কথা মনে পড়ছে, যেটা নবরাগ। তার কিন্তু
পারপাসটা একটু অন্যরকম, ওটারও একটা সামাজিক প্রেক্ষাপট তো আছেই। না, এখানে আমি বলি নবরাগ আমি একটু রিসেন্টলি দেখলাম অন্য কারণে, কিন্তু আমি একটু এইটা বলে নিয়ে নবরাগে আসি। আপনি দেখবেন উত্তমের কুমারের চরিত্রায়ন সম্পূর্ণ পাল্টে যাচ্ছে 1960-এর পর থেকে। অর্থাৎ এই যে ফেমিনাইজড হিরো, সে আস্তে আস্তে 65-র পর থেকে অ্যাগ্রেসিভ হয়ে উঠবে। 1960-এর পর আপনি দেখবেন, যেখানে আমার থিসিস আমি শেষ করেছিলাম, যে আপনিও প্রশ্ন করছিলেন আগে যে কেন বিপাশায় শেষ। বিপাশায় শেষ তার কারণ এই যে ইমাজিনারি, এইটা বিপাশায় মোটামুটি তার শেষ দৃশ্যায়ন। সুচিত্রা ওয়েট করছে গাছের তলায় উত্তম আসবে। এরপর থেকে দেখবেন এদের মেজর যে ছবি, আলাদাই করুন একসাথেই করুন, সেটা হচ্ছে ক্রাইসিস অফ দ্য নিউক্লিয়ার ফ্যামিলি। আপনি যৌতুকগৃহ নিন, সন্ধ্যাদ্বীপের শিখা নিন, আধুনিক হয়ে গেছে, একটা আধুনিক পরিসর তৈরি হয়েছে, কিন্তু আমি তার মধ্যে কিছুতেই আর থাকতে পারছি না। না না, আমি তখন ভাবিনি যে এই সমস্যাগুলো হতে পারে। এখন এই যে ক্রাইসিস অফ ম্যারেজ অ্যান্ড অলসো, এবং এইটা আমার তখন রিসার্চের বিষয় ছিল না, এই মুহূর্তে আমি 1960 নিয়ে রিসার্চ করতে শুরু করেছি আবার। দি ক্রাইসিস অলসো অফ দ্য মডার্ন ওম্যান হু ইজ অন দ্য ভার্জ অফ মরাল ব্রেকডাউন। মাধবীর কথা আপনি যদি ভাবেন, সুচিত্রা সেনের কথা ভাবেন, সুচিত্রা সেন অ্যালকোহলিক, সন্ধ্যাদ্বীপের শিকা, হরিদাস ভট্টাচার্য। মাধবী ইজ অলমোস্ট অন দ্য ব্রিঙ্ক অফ ডিস্ট্রাকশন। আপনি সুবর্ণরেখা, মানে সুবর্ণরেখাতে শিখের এই যে নতুন ক্রাইসিস, বাইরে সেলস গার্লের কাজ করতে যাচ্ছেন, কি হবে, এই আধুনিকতা ধরে রাখতে পারবে তো ফিমেল? এই যে ম্যাসকুলিন টেনশন, প্যাট্রিয়ার্কাল টেনশন বলতে পারেন, এই মহিলার এই 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 যে আধুনিকতা যে মহিলাকে তৈরি করেছে, তার এবার কী হবে সে, তাহলে এইটা 1960-এর মেজর ক্রাইসিস, যার জন্য উত্তম কুমারের ওই অ্যাক্টিংটা আর কাজে লাগবে না। কিন্তু উত্তম কুমার স্টার কেন? তার কারণ 1960-এ কোনটা কাজে লাগবে, কোনটা করলে উনি এই প্যাট্রিয়ার্কাল ক্রাইসিসকে তুলে ধরবেন, এটা সঙ্গে সঙ্গে উনি সেই চরিত্রায়নে চলে যাচ্ছে। তো স্টার হওয়ার একটা বড় শর্ত হচ্ছে প্রত্যেক দশকের যেগুলো থিম্যাটিক ক্রাইসিস ডমিনেন্ট, সেইগুলোকে ভালো করে অনুধাবন করে সেই মতো নিজের চরিত্রায়নটাকে রিস্ট্রাকচার করা। এটা সকলে পারে না। আপনি দেখবেন রাজেশ খান্নার মতো একজন অ্যাক্টর 1960-এর দশকে পপুলার ছিলেন, 70-80-র যে বেসিক থিম্যাটিক, সেটা সম্বন্ধে উনি একেবারেই ওয়াকিবহাল ছিলেন, বা থাকলেও সেটার অনুযায়ী ওনার চরিত্রকে উনি এতে করতে পারেন। অমিতাভ বচ্চন পেরেছেন। আপনি ভেবে দেখুন, যতগুলো দশক গেছে এক্স্যাক্টলি দ্য রিকোয়ারমেন্ট, যে ধরনের প্যাট্রিয়ার্কাল ফিগারের রিকোয়ারমেন্ট, উনি সেই মতো নিজেকে পাল্টে গেছে। এটা উত্তম কুমার পেরেছিলেন, এবং যার জন্য আপনি যখন 70-এর দশকে আসবেন, আপনি দেখবেন নবরাগ একটা অদ্ভুত ছবি। কেন অদ্ভুত? প্রথম কথা, এগুলো আছে, দেখবেন প্রথম দৃশ্যই হচ্ছে ওরা বিয়ে করে ঢুকছে, অ্যানিভার্সারির একটা দৃশ্যতে বোধহয় ছবিটা শুরু হয়, এবং এবার ভাবুন যে নবরাগের একটা, এবার 70s-এ যদি আপনি আসেন, ওটা রোম্যান্সের দৃশ্যায়নের যুগ নয়, ওটা একটা অদ্ভুত ডিলেমার যুগ। একদিকে এক ধরনের অ্যাডাল্ট ছবি তৈরি করা, ইরোটিক ছবি তৈরি করার একটা তাগিদ সারা ইন্ডিয়া ধরে চলছে, সিনেমার ইন্ডাস্ট্রি পড়ে যাচ্ছে এটাকে। ফলে উত্তম সুচিত্রার বোল্ড ইরোটিক সিন বা বেড সিন যাকে বলা যায়, ঘুম থেকে তুলে মদ খাওয়াচ্ছেন সুচিত্রাকে, অন্তরঙ্গ দৃশ্য অতগুলো আছে, বিকিনি পরে সুচিত্রা বিচে রয়েছেন, এতগুলো ওদের দৃশ্য যেগুলো একেবারে স্ন্যাপশট, মানে কি বলে ওই সিনেমার পত্রিকায় এর মতো, স্প্রেড পেজের মতো, এইটা একটা দিক। অন্যদিকে একটা পলিটিক্যাল ক্রাইসিস, যেটা সম্পূর্ণভাবে কন্টেম্পোরারি ছবি এবং কন্টেম্পোরারি পলিটিক্যাল ক্রাইসিস তাকে রিপ্রেজেন্ট করছে। লক আউট, চাকরি চলে যাওয়া, ছাঁটাই, আন্দোলন, এই একটা। তৃতীয়ত আপনি ভেবে দেখুন, যেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং, ওই সেম ছবিতে কনস্ট্যান্টলি ঋত্বিক ঘটকের ছবি এবং পার্টিশনের রেফারেন্স চলে আসছে। আপনি শিশুতীর্থর কথা ভাবুন, বিকাশ রায়ের ছোট্টের নাম দিয়ে, আপনি নতুন বাড়ি যাওয়ার ওই যে ইম্যাজিনেশন, যে ওইখানে বাচ্চারা বড় হবে, অনাথ আশ্রম ভাবুন, অনাথ আশ্রমে যখন ও যাচ্ছে তখন যে পরিসরগুলো ভাবুন, ওই পাথর, ঠিক মনে হচ্ছে মেঘে ঢাকা ধারা থেকে একটা কোনো শট ওই ডিজাইনটাকে তুলে নিয়ে চলে এসছে। এই যে ইট ক্যান নাও রেফার ব্যাক টু 3-4 টেন্ডেন্সিস, এটা না বুঝে যে কোনটা কাজ করবে। তাহলে আমি
একটা সমাজ সচেতন ছবি বানাবো, সেটা আবার একটু এক্সপ্লয়টেশনের মতো করে উত্তম সুচিত্রার ওই ওই স্টার ভ্যালুটাকে আবার খানিকটা রিভাইভ করবে ইরটিক্যালি। অথচ আমি আস্তে আস্তে দেখার চেষ্টা করবো যে ছবির রিজলিউশনে এই জিনিসগুলোকে আমি একত্রে আনতে পারি কিনা। ফলে নবরাগ একটা ডিলেমার রিপ্রেজেন্টেশন। এই ডিলেমাটা একদম 1970 সালের গোড়াতে বাংলা ছবির ডিলেমা, খুব ইম্পর্টেন্ট ছবি, ভালো খারাপের প্রসঙ্গই আলাদা। কিন্তু এবং আপনি নবরাগে যদি ঋত্বিক ঘটকের ছবি সম্বন্ধে বলছিলাম, আমি একটা বিজন ভট্টাচার্য দাদুর রোল করছেন, জহর অভি ভট্টাচার্য ওই পার্টিতে ওই ডাক্তারের রোল করছেন। তো এখন এই যে রেফারেন্স, সেলফ রেফারেন্সিয়ালিটি, এবং ছবিটা ভালো করে করে দেখলে উত্তম সুচিত্রার প্রেমকে তারা নিজেই রেফার করছেন, যে যদি তুমি একটু ফেমিনাইজড হয়ে যাও। সেখানে গল্পটা কি, যে উত্তম কুমার সেই নতুন যে ইনকার্নেশন তাতে ঢুকে গেছেন। জমিদার খানিকটা লম্পট, কিন্তু ওখানে পুরোপুরি লম্পট হিসেবে দেখানো হয়নি, পোটেনশিয়াল আছে। এবং হাইলি প্যাট্রিয়ার্কাল, উনি কিনশিপ লিনিয়েজের কথা ভাবছেন, ছেলে। এই যে চরিত্র, এই চরিত্রই কিন্তু উত্তম কুমার উইল স্টার্ট এক্সেলিং ইন 1970s। আপনি ভেবে দেখুন ওনার যে বিখ্যাত অ্যাক্টিং, স্ত্রী, বাঘবন্দি খেলা। এখন আমাদের গবেষণার জন্য সুবিধে হয়, এবং সেই গবেষণা থেকে মানুষের বুঝতেও সুবিধে হয়, যে আপনারা যখন দশকে ভাগ করবেন, ধরুন প্রেম সম্পর্কে দশকে ভাগ করবেন, 40, 50, 60, 70, কতকগুলো লক্ষণ সিনেমার যে দৃশ্যায়ন, ন্যারেটিভ টেন্ডেন্সি এখান থেকে বার হয়। ওই যেটা বললাম, যে 40-এর দশকে প্রেম তার অটোনমি নেই, সে নিজে একটা থিম নয়। 50-এর দশকে সে নিজে একটা থিম হয়ে উঠছে, যার জন্য তখনকার দিনের খবরের কাগজে অনেক সময় প্রণয়ধর্মী ছবি বলতো, রোম্যান্টিক ফিল্মস। এরকম তো কোনো জল হলিউডে নেই রোম্যান্টিক ফিল্মস বলে, কিন্তু প্রণয়ধর্মী ছবি, এটা একটা সাইকেল যেটা উত্তম সুচিত্রা রিপ্রেজেন্ট করছে। আবার 60-এর দশকে দ্য হোল থিম্যাটিক চেঞ্জেস টু ক্রাইসিস। আধুনিক মহিলা, তাকে নিয়ে ক্রাইসিস, তাকে নিয়ে এক ধরনের প্যাট্রিয়ার্কাল ইমাজিনেশনের ক্রাইসিস, সেটাই সবচেয়ে প্রকট হয়ে উঠছে। এবং দি অ্যাকচুয়াল কংক্রিট ক্রাইসিস ইন দি সোশ্যাল ফিল্ড। এবং 70-এর দশকে ক্রাইসিস আবার চেঞ্জ করে যাচ্ছে, অনেকগুলো পলিটিক্যাল আপহিভাল হচ্ছে। ফলে প্রেমের প্রয়োজনীয়তা গল্পে কিভাবে আসবে, সেই অনুযায়ী কিন্তু আপনাকে দেখতে হবে যে এই জুটি কীভাবে চেঞ্জ করছে, বা তাদের কেমিস্ট্রি বলুন, চিত্রপায়ন বলুন, এগুলো কীভাবে চেঞ্জ করছে। ফলে সেইটা একটু মাথায় রেখে আমাদের বুঝতে হয় যে একই জুটি, কিন্তু 50-এ 60-এ তারা তাদের প্রেমের মানে আর এক থাকছে না। তো সেই অর্থে আমার মনে হয় নবরাগ খুব ইম্পর্টেন্ট ছবি, যে একটা ধরনের প্রেমকে মনে করার চেষ্টা করছে, কিন্তু বস্তুত সেই ধরনের বাস্তবিকভাবে সেই প্রেমকে আর, যেটাকে আমরা বলি, রিট্রিভ করা সম্ভব নয়। সো এই ফ্যান্টাসিটা নবরাগের একদম শেষে আছে, যে উত্তম এসে সরি বলছেন, আমি কি আমায় ক্ষমা করে দেবে আমাকে। কিন্তু যে সুচিত্রার একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট, যে মানুষটাকে ভালোবেসেছিল, তার চরিত্রের কতগুলো দিক তার ভালো লাগছে না, সেটা নিজের মধ্যে বুঝতে পারে, সবটাই অন্ধপ্রেম নয়, কিন্তু সেখানে সে বুঝছে যে আমার ভালো লাগছে না। সেখান থেকে আপনি বোধহয় আরেকটা প্রশ্ন করছিলেন, যে সুচিত্রা সেন অ্যাজ স্টার। আপনি দেখবেন এইখান থেকে আপনি বুঝতে পারবেন সুচিত্রা সেনের চরিত্রায়ন একেবারে গোড়া থেকে যে অত্যন্ত দৃঢ়চেতা এবং স্পষ্টভাষী। দের ইজ দিস ক্লেম টু আ স্ট্রেংথ অফ ক্যারেক্টার। সবসময় সেটা যে গল্পের মধ্যে রাখতে পারছেন তা না, কিন্তু আপনি কমললতা দেখুন, আপনি নবরাগ দেখুন, there is this whole idea of integrity within a certain parameter of eroticism. এই জিনিসটা সুচিত্রা সেনের চরিত্রায়নে খুব ইম্পর্ট্যান্ট একটা ফিগার, যেটা ইজ সামথিং দ্যাট পুটস হার অ্যাপার্ট। ওনাকে আলাদা করে এই অর্থে খানিকটা দেখা যায়। আমার ধারণা সুচিত্রা সেন এই চরিত্রটা থেকে চেঞ্জ করে সম্পূর্ণ অন্যরকম চরিত্র খুব বেশি সাকসেসফুলি করতে পারেননি, যার জন্য আস্তে 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 দেখবেন যে উনি ছবির থেকে অতটা ওনার স্টার স্টেট পারেননি, না করতে চাননি, হয়তো করতে চাননি, পারেননি বলতে বোঝার চেষ্টা করছি যে
উনি হয়তো মনে করেননি যে আমার এই 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 কমার্শিয়ালে এটা দরকার। উত্তম পেরেছিলেন, চেয়েছিলেন, করতে পেরেছিলেন, যার জন্য ওনার স্ট্যাটাসটা ইজ ফার মোর লং লিভিং, স্ট্রঙ্গার, এবং খুব কনসিয়াসলি হি কুড ফিগার ইট আউট যে কী করে এটা করতে হবে। সো এটা এই দুজনের চরিত্রায়নের মধ্যে একটা খুব ইন্টারেস্টিং তফাৎ, যে এদের এই ইন্টিগ্রিটিটা কোথাও একটা ওনার হয়তো সুচিত্রা সেনের আমার ধারণা মনে হয়েছিল যে এটাই ওনার সিম্বলিক স্ট্যাটাস। এটাকে যদি উনি ভেঙে দেন তাহলে বোধহয় উনি আর সাকসেসফুল হবেন না। উত্তম কুমার ঠিক উল্টোটা বুঝতে পেরেছিলেন যে আমি যেই মুহূর্তেই একদম পাশের বাড়ির সাধারণ যুবক থেকে একদম লম্পট জমিদার হয়ে যাব, আমি যদি এটাকে একবার ওই দিকে নিয়ে যেতে পারি এবং দ্য ডিমান্ড ফর দিস অ্যাগ্রেসিভ ম্যাসকুলিন ফিগার একে যদি আমি রিপ্রেজেন্ট করতে পারি তাহলে আমি আবার স্টার হয়ে যাব। এইটা উনি ইজ আ মেজর এবং কমার্শিয়াল ব্রেক থ্রু অলসো, যে উনি যার জন্য যাকে আমরা বলি যে সাকসেসফুল। এবং পরের নেগেটিভ চরিত্র যেমন করেছেন বাঘবন্দি খেলা, উনি তো মানে ওনার কি বলবো কেরিয়ারে যখন উনি বয়সটা কম ছিল না সেই সময় উনি নেগেটিভ চরিত্র করেছেন, যেমন কুহক করেছেন, শেষ প্রশ্নের শেষ অঙ্কর মতো, শেষ অঙ্ক ভিলেন। কুহক আমার কাছে খুব ইম্পর্টেন্ট ছবি। মাসি বাজাই আর্টিস্ট, আবার চোর, খুনি, প্রতারক, মাঝে মাঝে প্রশ্ন করছেন, সাবিত্রীজন প্রশ্ন করছেন যে আমি কি ভালোবাসতে পারবো, মানে এই যে প্রশ্নটা একটা মানুষের চরিত্রের মধ্যে এরকম অপোজিং ফোর্সেস সেটা থাকতে পারে, ইন্ট্রাস্পেকশন। এই কুহক থেকে আমরা দেখছি এক ধরনের ইন্ট্রাস্পেকশন শুরু হচ্ছে, যে আমার মধ্যে ডুয়ালিটি। ঠিক যেরকম ওই 1960-এর পর থেকে দেখবেন এই মহিলা চরিত্রের ডুয়ালিটি বিকামস আ ভেরি ইম্পর্ট্যান্ট ফিগার। সে কী চাইছে, সে কোন মানে সে সঠিকভাবে আধুনিক, কি মনের মধ্যে কি চলছে, এগুলো বিকাম ভেরি ইম্পর্টেন্ট। সেই ডুয়ালিটির আইডিয়া, যেরকম দেখবেন 50-এর দশকে উত্তম সুচিত্রার চরিত্র নিয়ে কোনো ডুয়ালিটির প্রসঙ্গ থাকে না। উত্তম সুচিত্রাকে ভালোবাসে, ওরা যা বলছে সেটা রিপ্রেজেন্ট করে কতগুলো ভ্যালুকে। এইটাই কিন্তু 1960-এর পর থেকে কুহক ইম্পর্টেন্ট, কোনো 60-এর পর থেকে এই ডুয়ালিটির আইডিয়াটা, যে ক্যারেক্টারের মধ্যে অনেকগুলো কন্ট্রাডিকশন রয়েছে এবং সেই কন্ট্রাডিকশনগুলো ক্রিয়েটস ভেরিয়াস কাইন্ড অফ, তো এই জিনিসটা রয়েছে এবং এটাকেই আস্তে আস্তে এক্সপ্লোর করতে করতে উত্তম কুমার হয়তো অন্য চরিত্রগুলো ভিলেনের চরিত্রে আরও ভালো মানিয়ে উঠতে পেরেছিলেন। শেষ করবো একটা প্রশ্ন দিয়ে, সেটা হচ্ছে যে আপনার কি মনে হয় উত্তম সুচিত্রা জুটি তো মানে আমরা বলি কিংবদন্তি জুটি, তো এখনো কি সমান ভাবে রেলিভেন্ট? না, এখানে রেলেভেন্সের প্রশ্নটা আসলে ঐতিহাসিক রেলেভেন্সের প্রশ্ন। রেলেভেন্ট কি করে হবে? 2025 কি এই ধরনের অ্যাবস্ট্রাক্ট প্রেমের আইডিয়া, প্রাইভেসির আইডিয়া আমাদের আছে, এখন আর ওটা দৃশ্যায়ন করার প্রয়োজন পড়ে না, ফলে এখন আর ওরকম ছবির প্রয়োজন পড়ে না। সেটা 50-এর দশকে পড়েছিল। ঠিক সেরকম যে ক্রাইসিসগুলো 1960-এ প্রকট ছিল সেগুলো এখন প্রকট নয়, অন্য ক্রাইসিস প্রকট, ফলে ওই প্রেমের আর প্রয়োজন নেই। এখন যেটার প্রয়োজন সেই রকম ধরনের চরিত্রায়ন, স্টার, তার দরকার আমাদের। কিন্তু ওই ইতিহাসকে বুঝতে গেলে সমাজের যে ক্রমে পাল্টাচ্ছে, ইতিহাস যেভাবে পাল্টাচ্ছে তাকে বুঝতে গেলে উত্তম কুমার, সুচিত্রা, বাংলা ছবি, এগুলো বোঝা দরকার। সো কাউকে যদি সিনেমা বুঝতে হয়, সামাজিক ইতিহাস বুঝতে হয়, তাহলে উত্তম সুচিত্রাকেও বুঝতে হবে। ওটা একটা খুব ইম্পর্টেন্ট ফিগারেশন। এবং আমি আমার থিসিসে যেটা দেখিয়েছিলাম যে উত্তম সুচিত্রার এই প্রেমের ইমাজিনেশন কিন্তু অ্যাকচুয়ালি 19th সেঞ্চুরি রবীন্দ্রনাথের নভেল এবং প্রোজের একটা পার্টিকুলার ইমাজিনেশন থেকে ডিরাইভ করা। এবারটা রবীন্দ্রনাথের লেখায় বহুবার আছে যে কী করে এমনভাবে আমার একটা আত্মচেতনা তৈরি করব যেখানে পুরোপুরি স্টেট এবং সমাজ কেউ আমাকে আত্মসাৎ করতে পারবে না, আমি পুরোপুরি সিটিজেন হব না, আবার পুরোপুরি একটা ফিউডাল ফ্যামিলির মেম্বার হিসেবেও কাজ করব না, কোথাও একটা এমন একটা কিছু থাকবে যেটা সম্পূর্ণ আমার। প্রেম সেই জায়গাটা নিতে পেরেছিল। এখন কথা হচ্ছে এটা এই আইডিয়াটা কিন্তু একটা পলিটিক্যাল আইডিয়া, এটা কিন্তু রবীন্দ্রনাথের কাব্যিক আইডিয়া বা শুধুমাত্র একটা গল্পের চকের এতে না, এটা একটা চিন্তা যে আমি কি করে একটা আধুনিক সমাজে থাকব, তাহলে কি সমস্তটাই আমার গ্রাস করে নেবে। এই
দিস লিবারেশন, এইটাকে একভাবে ভাবা হচ্ছে। উত্তম সুচিত্রার ছবিতে কিন্তু এই আইডিয়াটা সঙ্গে এক ধরনের পলিটিক্যাল ইমাজিনেশনের সেই জন্য একটা যোগ আছে, সেই জন্যই এত ইম্পর্ট্যান্ট, এত জিনিসটার ইম্প্যাক্ট। ফলে এটা মাথায় রাখতে হবে যে এটা ইম্পর্ট্যান্ট না যে প্রেমের ধারণা পাল্টে যাচ্ছে কিনা, এটা ইম্পর্ট্যান্ট হচ্ছে যে সে কি সামাজিকভাবে রাজনৈতিকভাবে কতকগুলো ক্রিটিক্যাল আইডিয়ারকে প্রতিস্থাপন করতে পারছে না পারছে না। সেই রেলেভেন্স প্রেমের আমি চারিদিকে ছবিতে আর দেখি না। সেটাই মজার ব্যাপারটা, যে এখন ওই 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 মানে প্রেম আর এরকম একটা জিনিস না যেটা আমাকে একটা কোনো একটা লিবারেশন দেয় বা সমাজের কতকগুলো দিককে চিনতে বুঝতে সাহায্য করে। এখন কি তাহলে প্রেমের থেকে আমি অনেক বেশি ইম্পর্টেন্ট? আমির জন্য না, এখন প্রেম চেষ্টা করে যেরকমভাবে আমরা রাস্তাঘাটে দেখি, বা এক ধরনের অ্যাভেলেবিলিটি অফ কম্প্যানিয়নশিপের থেকেও বড় কথা, যা আমরা জানি, দেখি, চিনি, সেটাই আমরা ছবিতে গিয়ে দেখি। সেই অর্থে এর ক্রিটিক্যাল ভাবনা চিন্তা প্রেমের রিপ্রেজেন্টেশনের মধ্যে কমে গেছে। সেইটা কিন্তু 1960-এ ছিল। 1960-এ আপনি যদি প্রেম, ফেমিনিনিটি, এগুলো রিপ্রেজেন্টেশন দেখেন, ভীষণ কমপ্লেক্স। সেগুলো নিয়ে একটু ভাবতে হয়, সেগুলো অ্যাকচুয়ালি রিসার্চের প্রয়োজন, যেটা ওই নবরাগেও দেখা যাচ্ছে। ছবিটার মধ্যেই অনেকগুলো কনফ্লিক্ট আছে। কি বলবে সমাজ, মানে কীভাবে তার পায়ন হবে, কি এই ফর্মুলাটা যেন মনে হচ্ছে পায়নি, এক্সপেরিমেন্ট চলছে একটা। এই অর্থে থিঙ্কিং, ছবির মধ্যে একটা চিন্তা, এইটার প্রয়োজন। এটা ইম্পর্টেন্ট নয় যে উত্তম সুচিত্রার মতো একটা প্রেম দেখাতে পারবো কিনা। প্রশ্ন হচ্ছে যেটা দেখাবো সেটা সামাজিকভাবে কীভাবে রেলেভেন্ট। সমাজে কিছু লোক ফুচকা খাচ্ছে, প্রেম করছে, আমিও দেখিয়ে দিলাম ফুচকা খাচ্ছে, এইভাবে হয় না। এটার মধ্যে কোনো কৃতিত্ব নেই। দেখাতে পারেন, তাতে অসুবিধে নেই। তো এইটা আমার মনে হয় ইজ ল্যাকিং, যার জন্য আপনি ঠিক ওরম জুটি পাবেন না। সাকসেসফুল ফিল্ম একে অপরের সঙ্গে করেছে এরম পাবেন, কিন্তু আপনি প্রসেনজিৎ ঋতুপর্ণা একটা আইডিয়াকে রিপ্রেজেন্ট করছে, এ আপনি কোনোদিন ভাববেন না। দে ডোন্ট রিপ্রেজেন্ট অ্যান আইডিয়া, দে আর সাকসেসফুল। একসঙ্গে অনেকগুলো ছবিতে করেছেন, সেগুলো চলেছে, কিন্তু সেই অর্থে এটা কোনো মানে আমরা ধারণার, বাংলা ছবির ইতিহাসে এদের জুটির তেমন কোনো সারবত্তা নেই আমার মনে হয় না। কমার্শিয়ালি হয়তো আছে, ছবিগুলো চলেছে, কিন্তু আমার অন্তত মনে হয়নি যে সেটা ইমিডিয়েটলি অ্যাটলিস্ট কোনো ক্রিটিক্যাল ধারণার কে রিপ্রেজেন্ট করে বলে। কিছু তো একটা রিপ্রেজেন্ট করে, সেটাকে পড়তে হবে যে কি রিপ্রেজেন্ট করে, কিন্তু সেটা ক্রিটিক্যাল ধারণা নয়, যেটা যার জন্য আমার বারবার এই এরাটাকে মনে হয় খুব ইম্পর্টেন্ট, এটাকে পড়া উচিত। বা মাধবী মুখার্জি যখন একজন অভিনেত্রী হিসেবে রিপ্রেজেন্ট করছেন, সেটা একটা ক্রিটিক্যাল ধারণার রিপ্রেজেন্টেশন, ওটা এমনি ওরকম হয় না। তো সেই অর্থে, বা সুচিত্রা সেন, এই যে চরিত্রায়ন, আপনি ওভার অ্যাক্টিং কেউ বলতে পারে সেটা এক ধরনের অ্যাক্টিং, যেটা স্টাইলাইজড অ্যাক্টিং, কিন্তু কথা হচ্ছে যে ওইটা একটা চরিত্রায়ন, এবং ওটার একটা ইম্পর্টেন্স আছে ইন টার্মস অফ হোয়াট, ঐতিহাসিকভাবে কি ঘটছে, সেই যে আইডিয়া, এবং সেটা হয়তো তার রেলেভেন্স হারিয়ে ফেলছে 10 বছর বাদে, কিন্তু তার মধ্যে এক ধরনের ক্রিটিক্যাল ইনভেস্টমেন্ট আছে, সিনেম্যাটিক দৃশ্যায়নের লজিকে, অভিনয়ের লজিকে, এবং পরের দিকে আমরা যখন অ্যানালাইজ করে দেখি ঐতিহাসিকভাবেও থাকতে পারে। সেই ধরনের ভাবনা চিন্তা ফিল্ম মেকারদের মধ্যে, কলাকুশলীদের মধ্যে চলে যাচ্ছে। এইভাবে কেউ ভাবেন না আজকাল, বা হয়তো ভাবার সুযোগ পান না সবসময়। এইটা ইম্পর্টেন্ট, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। যখন আমি এখনকার ছবি দেখি তখন ভাবি এটা। পর্ব শুরু করেছিলাম এই বলে যে সেপ্টেম্বর প্রেমের মাস, আমাদের এই পর্বের বিষয় ছিল প্রেম, কিন্তু দেখলেন তো যে শুধু প্রেমে আমরা আটকে থাকলাম না। আসলে প্রেম তো সমাজকে ছাড়া নয়, তাই প্রেমের কথা বলতে বলতে আমরা অনেকগুলো বিষয়কে, অনেকগুলো দিককে ছুঁয়ে গেলাম। আর যে বিষয়টা খুব বেশি করে গুরুত্বপূর্ণ হয়ে উঠলো এই আলোচনায়, যে পপুলার সিনেমা, বাংলা সিনেমাকে নিয়ে আরও অনেক বেশি একাডেমিক কাজ হওয়ার দরকার আছে। উত্তম সুচিত্রাকে নিয়েও অনেক বেশি কাজ হওয়ার দরকার আছে। যেমন প্রফেসর চ্যাটার্জি গবেষণা করছেন এবং করেছেন, সেরকম হয়তো আরও অনেকে গবেষণা করবেন। আর যারা গবেষণা করতে আসবেন তাদের আজকের পর্ব নিশ্চয়ই খুব কাজে লাগবে।
এবং প্রফেসর চ্যাটার্জির যে আর্টিকেলগুলো আছে আমাদের ইন্টারনেটে, সেগুলো আপনারা পড়বেন, তাতে আপনাদের দৃষ্টিশক্তিটা অনেক বেশি ক্লিয়ার হবে যে কী ধরনের কাজ করা উচিত বাংলা সিনেমা নিয়ে বা বাংলা পপুলার সিনেমা নিয়ে। সমাজ বদলায়, আমরা বদলাই, অর্থনৈতিক ব্যবস্থা বদলায়, রাজনৈতিক ব্যবস্থা বদলায়, প্রেমও বদলায়, কিন্তু তবু যেন মনে হয় উত্তম সুচিত্রা আমাদের জীবনে বারবার ফিরে আসুক, সেই প্রেমটা ফিরে আসুক জীবনে। ফিরবে কি জানি না, শুধু আশা করতে পারি আমাদের জীবন থেকে জটিলতা একটু কমে যাক, জীবনটা একটু কোমল হোক, নরম হোক, সবুজ হোক, এই আশা নিয়ে আজকে এই ছোট্ট গাছটা তুলে দিচ্ছি প্রফেসর চ্যাটার্জির হাতে। অনেক অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। অনেক কিছু জানলাম, শুনলাম আপনার কাছ থেকে। আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ রইল যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজটা ফলো করবেন। আর আপনাদের মূল্যবান মতামত রেখে যাবেন কমেন্ট সেকশনে। ফিডব্যাক নিয়ে আমরা আমাদের কাজটাকে আরও ভালো করার চেষ্টা করব। নমস্কার।